একজন সাবেক আর্মি অফিসার শান্ত জীবনের খোঁজে শিক্ষকতা পেশা বেছে নেয়, কিন্তু সে যে ক্লাসের দায়িত্ব পায় সেটি স্কুলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ছাত্রদের নিয়ে গঠিত। শুরুতে সবাই তাকে হালকাভাবে নিলেও নিজের বুদ্ধিমত্তা, কঠোরতা আর মানবিকতার মাধ্যমে হেনরি ধীরে ধীরে তাদের জীবনে পরিবর্তন আনতে শুরু করে। প্রতিটা ছাত্রের ব্যক্তিগত কষ্ট ও বাস্তবতা বুঝে সে শুধু পড়াই না, তাদের জীবনটাই বদলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সামনে আসে বড় চ্যালেঞ্জ, অতীতের ভুল, বর্তমানে ষড়যন্ত্র আর একটা ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। এখন দেখার বিষয় হেনরি কি পারবে তার ছাত্রদের রক্ষা করে তাদের ভবিষ্যৎ গড়ে দিতে। মুভির শুরুতেই এই গল্পের প্রধান চরিত্র হেনরিকে দেখানো হয়। সে আগে একজন আর্মি অফিসার ছিল, তবে এখন সে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে, কারণ সে তার বাকি জীবন শিক্ষকতা করেই কাটাতে চায়। আর শিক্ষক হওয়ার জন্য সে নিজের পুরনো স্কুলকেই বেছে নেয়, যেখানে সে ছোটবেলায় পড়াশোনা করেছিল। সে ওই স্কুলে গিয়ে চাকরির আবেদন জমা দিলে স্কুলের নতুন প্রিন্সিপাল হেনরিকে বলে, তোমার তো পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই, তাই তোমাকে এই কাজটা দেওয়া যাবে না। এই কথা শুনে হেনরি একজন উচ্চপদস্থ অফিসারের স্বাক্ষর করা একটা চিঠি দেখায়, যেটা দেখে প্রিন্সিপাল তাকে চাকরিটা দিতে রাজি হয়। তবে তাকে দায়িত্ব দেওয়া হয় এই স্কুলের সবচেয়ে খারাপ ক্লাসের বাচ্চাদেরকে পড়ানোর। প্রিন্সিপাল জানায়, সেকশন বির ছাত্ররা শিক্ষকদের কোনো কথাই শোনে না, উল্টো শিক্ষকদের বিরক্ত করে তাড়িয়ে দেয়। এসব শুনেও হেনরি কোনো রাগ করে না, সে শুধু যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। আর এভাবেই হেনরি কাজটা গ্রহণ করে। পরদিন সকালে হেনরি রেডি হয়ে স্কুলে আসে। সে সরাসরি সেকশন বিতে চলে আসে ছাত্রদের পড়ানোর জন্য, কিন্তু সেখানে কোনো ছাত্রই তার দিকে মনোযোগ দিচ্ছিল না। তারা এমন আচরণ করছিল যেন ক্লাসে কেউই আসেনি। তারা যে যার মতো কাজে ব্যস্ত ছিল। দেখা যায় কেউ ঘুমাচ্ছে, কেউ মেকআপ করছে, আবার কেউ গিটার বাজিয়ে মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করছে। এমনকি কিছু ছাত্র তো ক্লাসের ভেতরে ম্যাগি বানিয়ে খাচ্ছিল। তাদের দেখে বোঝার উপায় ছিল না যে এটা কোনো ক্লাস। হেনরি অনেকক্ষণ চেষ্টা করেও কারোর মনোযোগ না পেয়ে একটা বুদ্ধি আটে। সে ছাত্রদের সাথে নিজে থেকেই মেশার চেষ্টা করে এবং তাদের কাজে কমেন্ট করতে শুরু করে। ম্যাগি রান্না করা ছেলেটার কাছে গিয়ে বলে, এমন করে বানালে কি স্বাদ হয়? আমার থেকে শিখে নিও। এরপর গেম খেলতে থাকা ছেলেটির কাছে গিয়ে বলে, তুমি তো দেখছি বাচ্চাদের মতোই খেলছো। আমি তো এই গেমের সিজন 3 কমপ্লিট করেছি। একবার পারলে আমাকে হারিয়ে দেখিও। এভাবে সবার সাথে কথা বলার পর সব ছাত্র তার দিকে তাকিয়ে থাকে। তখন হেনরি নিজের পরিচয় দেয় এবং ব্ল্যাকবোর্ডে নিজের ফোন নম্বর লিখে দেয়। কিন্তু হেনরির হাতের লেখা নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে এবং বলে, এমন হাতের লেখা নিয়ে কি আপনি শিক্ষক হবেন? এরই মধ্যে এক ছাত্র তার নম্বরে কল করে বসে এবং বলে, আপনি এখান থেকে চুপচাপ বেরিয়ে যান। হেনরি পেছনে ফিরতেই দেখতে পায় সবাই কানে ফোন ধরে আছে। এটা দেখে হেনরি বুঝতে পারে যে এই ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই ভীষণ ফাজিল। তবে হেনরি তাদের এই কর্মকাণ্ড মজার ছলে নেয় এবং হাসতে শুরু করে। এরপর সব ছাত্র আবার যে যার মতো কাজে লেগে পড়ে এবং তারা কেউই হেনরিকে পাত্তা দেয় না। এসব দেখে হেনরি আর চুপ থাকে না। সে একটা চকের সাথে রাবার সেট করে ক্লাসের ফায়ার স্প্রিংয়ে ছুঁড়ে মারে। যেহেতু সে একজন আর্মি ছিল, তাই তার নিশানাও একদম পুরোপুরি লাগে। সাথে সাথেই সেখানে পানি পড়তে শুরু করে এবং সব বাচ্চারা ভিজতে শুরু করে। সবাই অবাক হয়ে হেনরির দিকে তাকিয়ে থাকে আর বুঝতে পারে এই শিক্ষক সুবিধার লোক নয়। ছাতা মাথায় দিয়ে হেনরি সবাইকে বলে, এতদিন যা যা করেছো সেগুলো মাথা থেকে বের করে দাও। এখন থেকে তোমাদের জীবন পাল্টে যেতে শুরু করেছে। যদিও আমি নিজের প্রশংসা করতে পছন্দ করি না, কিন্তু না করেও কোনো উপায় নেই। পরের সিনে দেখা যায় ব্যাকবেঞ্চারদের একটা গ্রুপ স্পোর্টস ক্লাবে বসে সিগারেট খাচ্ছে। তাদের গ্যাং লিডার ছিল জ্যাক। এখানে জানা যায় যে সে তার উপরে ক্লাসের এক সিনিয়র মেয়ের উপরে ক্রাশ খেয়েছে। জ্যাক ফোনে ওই মেয়েটার ছবি দেখছিল। এর মধ্যে জ্যাকের এক বন্ধু হঠাৎ করে ছবিটা দেখে ফেলে এবং ফোন কেড়ে নিয়ে সবাইকে দেখাতে শুরু করে। ঠিক তখনই সেখানে বাস্কেটবল টিমের একটা সিনিয়র গ্রুপ চলে আসে। জানা যায় এই টিমের সাথে জ্যাকের গ্যাংয়ের আগে থেকেই শত্রুতা ছিল। বাস্কেটবল টিমের ছেলেরা ছিল ধনী পরিবারের, তাই তারা জ্যাকের টিমের কাউকেই মানুষ বলে গণ্যই করত না এবং সবসময় তাদের সমালোচনা করত। তবে জ্যাকও তাদেরকে ছেড়ে দেয় না। ফলে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিছু সময় পর বাস্কেটবল টিমের একটা ম্যাচ শুরু হয়। তখন জ্যাক অপমানের প্রতিশোধ নিতে একটা বুদ্ধি শুরু করে। সে মাঠে একটা বোতল ফেলে দেয়। ম্যাচের সময় বাস্কেটবল টিমের লিডার সেই বোতলে পা পড়তে সে পিছলে নিচে পড়ে যায়। নিজের পরিকল্পনা সফল হতে দেখে জ্যাক ও তার বন্ধুরা নিচে তাকিয়ে হাসাহাসি করছিল। এরই মধ্যে ইংলিশ টিচার তাদেরকে ওইভাবে হাসতে দেখে ফেলে। এই টিচার দেখতে অনেক সুন্দরী হলেও ভীষণ কড়া স্বভাবের। সে জ্যাক ও তার বন্ধুকে শাস্তি দেয়, কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য জ্যাক টিচারের সাথে একটা প্রাঙ্ক করে বসে। সে কথা বলার ছলে টেবিলের ওপরে থাকা চায়ের ফ্লাক্সের মুখটি খুলে দেয়, যাতে টিচারের হাত লাগলেই চা সব দরকারি কাগজপত্রের উপরে পড়ে যায়।
টিচারের অবস্থা খারাপ করে দিয়ে তারা ওখান থেকে কেটে পড়ে। এদিকে স্কুলের প্রিন্সিপালকে দেখা যায় সে ভীষণ দুশ্চিন্তায় আছে, কারণ তার স্কুলের সুনাম দিন দিন কমে যাচ্ছিল। সেই কারণে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলের বার্ষিক ফান্ড থেকে 30% টাকা কেটে নেওয়া হবে। স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখতে শিক্ষা বোর্ড থেকে কিছু অফিসারও সেখানে চলে আসে এবং প্রিন্সিপালের কাছে জানতে চায় তিনি ফান্ডের টাকা কিভাবে খরচ করেন। এদিকে হেনরি তার ক্লাস নেওয়ার জন্য এগিয়ে আসছিল। ক্লাসের ভেতরে ছাত্ররা তার সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য দরজার উপরে এক গামলা পানি রেখে দেয়, যাতে করে হেনরি দরজা খুললেই পানি তার গায়ে পড়ে। প্ল্যান মতো হেনরি দরজা খুলতেই গামলাটা তার দিকে পড়তেই শুরু করে, কিন্তু সে দ্রুত সেটাকে এক ঘুষি মেরে দূরে ফেলে দেয়। একজন শিক্ষকের এমন ক্ষিপ্রতা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের কোনো ধারণাই ছিল না যে হেনরি সাবেক একজন কমান্ডো অফিসার। হেনরি এসে সবাইকে বলে, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই। এরপর সে ক্লাস না করিয়ে সরাসরি জ্যাকের সামনে চলে আসে। হেনরি জ্যাককে দেখেই বুঝে গিয়েছিল সে সিগারেট খায়, তাই সে জ্যাকের কাছে সিগারেট চায়। আমরা জানি যে সিগারেট খেলে মানুষের ঠোঁট কিছুটা কালো হয়ে যায়। জ্যাকও চ্যালেঞ্জ হিসেবে হেনরিকে তার কাছ থেকে সিগারেটের প্যাকেটটি দিয়ে দেয়। সে দেখতে চেয়েছিল হেনরি এটা নিয়ে কী করে। হেনরি প্যাকেট থেকে কয়েকটা সিগারেট বের করে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, যদি কেউ বলতে পারে এই সিগারেটে কোন 3টি মূল উপাদান আছে, তাহলে আজকে আমার ক্লাস না করার জন্য তাকে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আজকে তাকে আর কোনো ক্লাসই করতে হবে না। ছুটির কথা শুনে সব ছাত্ররা হাত তোলে। তাদের মধ্যে একজন 3টি উপাদানের নাম বলতে পারা হেনরি তাকে ক্লাস থেকে যাওয়ার অনুমতি দেয়। ছেলেটি সবার সামনে দিয়ে গিটার বাজাতে বাজাতে বাইরে চলে যায়। বাকি ছাত্ররাও যাওয়ার জন্য ছটফট করতে শুরু করে এবং হেনরির কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে। এরপর হেনরি ক্লাসের প্রত্যেকটা বেঞ্চে একটা করে সিগারেট রেখে দেয় এবং তাদের এই সিগারেট ক্ষতির দিকগুলো জিজ্ঞাসা করে। হেনরি খুব ভালো করে জানতো যে সাধারণভাবে পড়াতে গেলে কেউ কোনো কথাই শুনবে না। সে সবাইকে বলে এই সিগারেটে নিকোটিন নামের এক ধরনের পদার্থ থাকে, আর সেই সাথে থাকে কাগজ পোড়ানোর ধোঁয়া। এই দুটো মিশে মানুষের ফুসফুস ঝাঁঝরা করে দিতে পারে, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অবাক করা বিষয় হলো এই প্রথম ক্লাসের সব ছাত্ররা হেনরির কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং পড়াশোনার প্রতি আগ্রহ দেখাচ্ছিল। ছুটির ঘন্টা বাজতেই হেনরি সবাইকে ছুটি দেয়, তবে যাওয়ার আগে সবার কাছ থেকে ওই সিগারেটগুলো নিয়ে নেয়। এভাবে হেনরি সবাইকে কৌশলী শিক্ষা দেয় এবং তাদের কাছ থেকে সিগারেটগুলো সরিয়ে নেয়। এরপর যখন জ্যাক ও তার বন্ধুরা ক্যাফেটেরিয়ায় খাবার খেতে যায়, তখন বাস্কেটবল টিম লিডার জ্যাকের এক বন্ধু ব্রুসকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এতে করে দুই গ্যাংয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং তারা সেখান থেকে আসবাবপত্র নষ্ট করতে শুরু করে। এই মারামারির কারণে পরবর্তী সময় জ্যাক ও তার বন্ধুকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। স্কুল কর্তৃপক্ষ জ্যাক ও তার বন্ধুদের এই ঝামেলার মূল কারণ বলেই মনে করে। যেহেতু তারা ধনী পরিবারের ছিল না, তাই কেবল তাদেরই শাস্তি হয়। হেনরি প্রিন্সিপালের কাছে জ্যাকের বিষয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই জ্যাক লক্ষ্য করে জ্যাক আবারও বাস্কেটবল টিমের লিডারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে। হেনরি দ্রুত গিয়ে সবাইকে ছাড়িয়ে দেয় এবং জ্যাককে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জ্যাক ভীষণ রেগেছিল। সে বলে দোষ এখানে কারণ না, আসলে এই স্কুলটা একদম নষ্ট হয়ে গেছে। এখানে সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ওরা বড় লোকের ছেলে বলে ওদের কিছুই বলা হয় না, আর সবসময় আমাদেরকেই শাস্তি দেওয়া হয়। জ্যাকের এইসব কথা শুনে হেনরি গভীরভাবে কিছু একটা ভাবতে শুরু করে। হেনরি সবাইকে শান্ত করে সেখান থেকে পাঠিয়ে দেয়। স্কুল শেষ হলে এই বিষয়টা ভালো করে তদন্ত করার জন্য সে অফিসে গিয়ে সবার বায়োডাটা চেক করতে শুরু করে। সে তার ক্লাসের প্রতিটা ছাত্রের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। প্রথমে সে জুফারের ব্যাপারে জানতে পারে। সে জানতে পারে জুফার হলো পাকিস্তানি কোনো আদিবাসী বংশোদ্ভূত ছেলে। এই পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের খুব একটা ভালো নজরে দেখত না। সে মুসলিম হওয়ার কারণে তাকে সবসময় সমালোচনার শিকার হতে হয়। এমনকি প্রতিবেশীরাও তার উপরে চুরির মিথ্যা অভিযোগ এনে পুলিশ কেস পর্যন্ত করেছিল। কিন্তু জুফার কাউকে কিছু বলতো না। সে সবসময় চুপচাপ থাকত। নিজের প্রতি এত বৈষম্য আর কষ্ট সে তার মিউজিকের মাধ্যমে প্রকাশ করত। মিউজিক বাজিয়ে সে সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করত। তার স্বপ্ন ছিল ভবিষ্যতে কোনো বড় মিউজিশিয়ান হওয়া। এরপর হেনরি ডিনের ফাইলটা দেখতে পায়। সে জানতে পারে ডিনের বাবা ছোটবেলা থেকেই তাকে ভালোবাসে না। তার বাবা সবসময় একটি ছেলে সন্তান চেয়েছিল, কিন্তু মেয়ে হওয়ায় তার ডিনের উপরে অসন্তুষ্ট ছিল। আধুনিক যুগে সভ্যতা উন্নত হলেও এখনও অনেক জায়গায় এমন সংকীর্ণ মানসিকতা দেখা যায়। পরে ডিনের একটা ছোট ভাই হওয়ার পর তার বাবা মা ডিনাকে একদমই পাত্তা দিত না। সবার মনোযোগ পাওয়ার জন্য ডিনা ছোটবেলা থেকেই নিজেকে ছেলেদের মতো গড়ে তুলতে শুরু করে এবং ছেলেদের মতো করে চুল কেটে ফেলে।
এত চেষ্টা করার পরেও সে পরিবারে ভালোবাসা না পাওয়ায় ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় এবং নিজের পরিবারের প্রতি ঘৃণা করতে শুরু করে। এরপর হেনরি ব্রুস ও ক্রিস নামের দুই ভাইয়ের ফাইল দেখতে পায়। সে জানতে পারে এদের মা অনেক ছোটবেলায় এদেরকে ছেড়ে এক লোকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। ওদের বাবা ওদের মাকে এতই ভালোবাসত যে এই শোক সইতে না পেরে সারাক্ষণ মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকত। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ছিল যে কোনো কাজকর্ম করতে পারত না। এই মানসিক চাপ থেকে দূরে থাকতে ব্রুস সবসময় ভিডিও গেম খেলত। আর ছোট ভাই ক্রিস এই অল্প বয়স থেকেই তার বাবা আর ভাইয়ের দেখাশোনা করতে শুরু করে এবং একটি মুদির দোকানে কাজ করে কোনো মতে সংসার চালায়। অভাব অনটনের কারণে দুই ভাইয়ের জীবনই ছন্নছাড়া হয়ে পড়ছিল। সবশেষে জ্যাকের ফাইল হাতে আসলে হেনরি সেখানে তার ব্যাপারে তেমন কোনো তথ্য পায় না। হেনরি বুঝতে পারছিল না কেন জ্যাকের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই। পরের সিনে জ্যাককে দেখা যায় সে একটা পার্টিতে ওয়েটারে কাজ করছে। সেখানে জিনেট নামের একজন জুয়ারি তার বিজনেস পার্টনারের সঙ্গে পার্টি করতে আসে। জ্যাক তাদের টেবিলে খাবার পরিবেশন করছিল। সেখানে জিনেটের একটা সুন্দরী দামি লাইটার দেখে জ্যাকের খুব পছন্দ হয়ে যায়। সে নিজের লোভ সামলাতে না পেরে সুযোগ বুঝে লাইটারটিকে সরিয়ে নেয়। সে ভেবেছিল যে খুব সহজেই চুরিটা করে ফেলেছে, কিন্তু জিনেট তাকে হাতে নাতে ধরে ফেলে। জিনেটের লোকেরা জ্যাককে ভীষণ মারধর করতে শুরু করে। পরে জ্যাকের আইডি কার্ড দেখে জিনেট বুঝতে পারে যে সে একজন ছাত্র এবং হয়তো আবেগের বশে এই কাজ করে ফেলেছে। তাই জিনেট জ্যাককে ছেড়ে দেয় এবং কিছু টাকা দিয়ে তাকে ফুড ডেলিভারি কাজের জন্য অফার দেয়। এদিকে হেনরি সরাসরি জুফারের সঙ্গে দেখা করতে চলে আসে। সেখানে গিয়ে দেখতে পায় জুফার ও তার বাবা কিছু নিয়ে পালাচ্ছে এবং তাদেরকে তাড়া করছে। অবস্থা খারাপ দেখে হেনরি তলোয়ার নিয়ে তাদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এবং সবাইকে থামিয়ে দেয়। সে বুদ্ধি বলে সবাইকে পাঠিয়ে দিয়ে জুফারকে নিজের সাথে করে নিয়ে আসে। যেহেতু হেনরি জুফারের প্রতিভা সম্পর্কে জানত, তাই সে জুফারের জন্য একটা মিউজিক সেট করে তাকে একটা ব্রিজের উপর নিয়ে আসে। হেনরির পরিকল্পনা অনুযায়ী সেখানে একটা মিউজিক ব্যান্ড পারফর্ম করছিল। হেনরি জুফারকে তাদের সঙ্গে পারফর্ম করার সুযোগ করে দেয়। জুফার ঘাবড়ে যাচ্ছে দেখে তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হেনরি নিজেও তার সঙ্গে পারফর্ম করতে শুরু করে। এতে জুফার সাহস পায় এবং নিজের সেরাটা দিয়ে পারফর্ম করে। এখানে একটা চমৎকার বাস্তবতা ফুটে ওঠে। যদি কোনো শিক্ষক বন্ধুর মতো কোনো ছাত্রের পাশে দাঁড়ায় তবে ওই ছাত্র অবশ্যই সফল হয়। জুফার জীবনে প্রথমবার এত মানুষের সামনে পারফর্ম করতে পেরে খুব খুশি হয়। অন্যদিকের দৃশ্যে ব্রুস আর তার ভাই ক্রিসকে দেখানো হয়। তাদেরকে ঘরে বসে থাকতে দেখতে পাওয়া যায়। এরই মধ্যে সেখানে তাদের বাবা ফিরে আসে। তাদের বাবা তাদেরকে মদ কিনে আনতে বলে। সে পকেট থেকে টাকা বের করে এখনই তাদেরকে মদ আনতে যেতে বলে, কিন্তু তারা তাদের বাবার কথায় রাজি হয় না। এতে বাবা রেগে গিয়ে সেই গভীর রাতে দুই ভাইকে ঘর থেকে বের করে দেয়। পরদিন সকালে হেনরি এসে তাদের বাবার সঙ্গে কথা বলে এবং বোঝাতে শুরু করে যে তার দুই ছেলের ভবিষ্যতের জন্য হলেও তাকে দায়িত্বশীল হওয়া উচিত। এমনকি সে তাকে মদ ছাড়ানোর জন্য রিহ্যাব সেন্টারেও যার পরামর্শ দেয়। অন্যদিকের দৃশ্যে ডিনাকে দেখা যায় সে তার ভাইয়ের সঙ্গে খেলছিল। এমন সময় তার বাবা সেখানে চলে আসে। সে ডিনাকে একটি মেকআপ বক্স দেয় এবং বলে তাকে এখন থেকে অন্য সব মেয়েদের মতোই চলাফেরা করতে হবে। মেয়েদের মতো ড্রেস না পরায় বা চলাফেরা না করার জন্য তার বাবা মা একদমই পছন্দ করছিল না। এতদিন পর বাবার এই হঠাৎ পরিবর্তন দেখে ডিনা ভীষণ রেগে যায়। তার মনে হয় তার ছোটবেলা থেকেই তাকে মেয়ে বলে সমালোচনা করে আসছে, তাহলে এখন হঠাৎ করেই কেন এই মায়া দেখাচ্ছে। এসব ভেবে সে রাগের মাথায় ওই মেকআপগুলো সে উল্টো তার ছোট ভাইকে সাজিয়ে দেয় এবং ঘর থেকে লুকিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে বেশি দূর যাওয়ার আগেই সেখানে হেনরি চলে আসে। সে বলে অপ্রাপ্তবয়স্ক ছাত্র হয়ে গাড়ি চালালে পুলিশ ধরবে, তাই গাড়ি চালাতে হলে আমাকেও সাথে নিয়ে নাও। এরপর সে ডিনাকে নিয়ে গোকার রেসিংয়ের জায়গায় চলে আসে। হেনরি তাকে পেছনে তাকাতে বলে এবং ডিনা পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। দেখা যায় হেনরি ডিনার বাবাকেও সেখানে নিয়ে এসেছে। আসলে হেনরি ডিনা ও তার বাবার মধ্যে একটা রেসের আয়োজন করতে চেয়েছিল। রেস শুরু হলে দেখা যায় দুইজনই জেতার নেশায় কারোর তোয়াক্কাই করছিল না, এমনকি একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দিতেও পিছুপা হচ্ছিল না। অসাবধানতাভাবে গাড়ি চালাতে গিয়ে দুইজন রেসিং ট্রাকের সীমানা ছাড়িয়ে মেন রাস্তায় চলে আসে। ঠিক তখন একটা ট্রাক ডিনার গাড়ির উপর দিয়ে চলে যায়। তবে সৌভাগ্যবশত ডিনা শেষ মুহূর্তে লাফ দিয়ে বেঁচে যায়। ডিনা মারা গেছে ভেবে তার বাবা কান্নায় ভেঙে পড়ে। সে ভাবছিল তার মেয়ে হয়তো ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। বাবার এই কান্না আর ভালোবাসা দেখে ডিনা বুঝতে পারে তার বাবা তাকে কতটা ভালোবাসে, কিন্তু আগে কখনো তা প্রকাশ করেনি। এত বছর পর ডিনা তার বাবার জন্য কেঁদে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। হেনরি মূলত বাবা মেয়ের এই বহু বছরের অভিমান ভাঙানোর জন্যই তাদের রেসিংয়ে নামিয়েছিল। সত্যি এটাই যে মানুষ বিপদে না পড়লে অনেক সময় সম্পর্কের গভীরতা অনুভব করতে পারে না। পরদিন স্কুলে সেকশন বির সব ছাত্রকে একটা প্রজেক্ট দেওয়া হয়, যেখানে তাদের এমন একজনের সাক্ষাৎকার নিতে হবে যে অ্যালকোহল বা নেশা থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে। ব্রুস ও ক্রিস একটা রিহ্যাব সেন্টারে আসে তার সাক্ষাৎকার নিতে। সেখানে এসে তারা দুজনই ভীষণ অবাক হয়ে যায়,
কারণ সেখানে যেই লোকটি সাক্ষাৎকার নিতে এসেছে তিনি আর কেউ নয়। সাক্ষাৎকারের সময় একজন মেয়ে তাকে জিজ্ঞাসা করে কেন তিনি মদ খাওয়া শুরু করেছিলেন। সে জানায় যে সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত, কিন্তু কঠিন সময় স্ত্রী তাকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যায়। সেই দুঃখে সে মদ ধরতে শুরু করে। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি এখন কেন মদ ছাড়তে চাইছেন? উত্তরে সে বলে, আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমার 2টি সন্তান আছে এবং তাদের দেখাশোনা করা আমারই দায়িত্ব। সে সেখানে ব্রুস ও ক্রিসকে সবার সামনে নিজের ছেলে হিসেবে পরিচয় না দিয়ে পরোক্ষভাবে তাদের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে তার এই কাজের জন্য সত্যি লজ্জিত। বাবার মুখে এইসব কথা শুনে ব্রুস ও ক্রিস দুজনেই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে জ্যাককে দেখা যায় সে এখন জিনেটের সঙ্গে কাজ করছে। জিনেটের একটা ফাইটিং ক্লাব ছিল যেখানে কুস্তি বা ফাইট ম্যাচের আয়োজন করা হতো এবং দর্শকরা বাজি ধরত। জিনেট জ্যাককে দায়িত্ব দেয় পরবর্তী ম্যাচের একজন ফাইটারের পানিতে ড্রাগ মিশিয়ে দিতে হবে। জ্যাক প্রথমে রাজি না হলেও জিনেট তাকে বাধ্য করে, কারণ জিনেট ওই ফাইটারের হাড়ের উপরে অনেক টাকা বাজি ধরেছিল। জ্যাক ফাইটারের পানিতে ড্রাগ মেশাতে গিয়ে ধরা পড়ে যায় এবং সে এবার আর রেহাই পায় না। সেখানকার লোকগুলো জ্যাককে জোর করে ড্রাগ খাইয়ে দেয় এবং ভীষণ মারধর করতে শুরু করে। এরপর একটা লকারের মধ্যে আটকে ফেলে। হেনরি জ্যাককে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সেখানকার লোকেরা তাকে ধমক দিয়ে চলে যেতে বলে। ঠিক তখনই হেনরি লকারের ভেতর থেকে জ্যাকের চিৎকার শুনতে পায়। হেনরি বুঝতে পারে তারাই জ্যাককে আটকে রেখেছে। হেনরি আর কোনো কথা না বাড়িয়ে একে একে সবাইকে পিটাতে শুরু করে। একজন আর্মি কমান্ডো হওয়ার কারণে সে একাই সব ফাইটারদের হাল নাজেহাল করে দিচ্ছিল। এমনকি এক পর্যায়ে সে ওখানকার সেরা ফাইটারকেও মেরে অজ্ঞান করে দেয়। মূল ফাইটারের এমন অবস্থা দেখে বাকিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হেনরি জ্যাককে সাথে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে পুলিশ চলে আসে। জ্যাক পুলিশকে সব বলতে গেলে জিনেট তাকে থামিয়ে দেয় এবং টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে, কারণ পুলিশ জানলে তার এই অবৈধ ব্যবসার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু জ্যাক সেই টাকা নিতে রাজি হয় না। এদিকে হেনরির বীরত্বের খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে। খবরের কাগজেও হেডলাইন হয়ে যায় যে হেনরি তার একজন ছাত্রকে বাঁচাতে একাই নামকরা ফাইটারকে কুপঘাত করেছে। এদিকে হেনরির হিরোগিরির কথা জানতে পেরে সে পুরো স্কুলে বিখ্যাত হয়ে যায়। স্কুলের সব ছাত্র এখন হেনরির কথা মতো চলতে শুরু করে। এমনকি হেনরি ক্লাসে ঢুকলেই সব ছাত্র দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। এখানে সিন কেটে অতীতে ফিরে যায়, যেখানে হেনরির ছাত্রজীবন দেখানো হয়। দেখা যায় হেনরি যখন স্কুলে পড়তো তখন সে ভীষণ দুষ্ট ছিল। একদিন স্কুলের এক অনুষ্ঠানে হেনরির এক সহপাঠী পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু হেনরি দুষ্টুমি করে সেখানে পানি ফেলতে শুরু করে। ছেলেটি অনেক মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু হেনরির এমন আচরণে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সেই সহপাঠীর সাথে হেনরির মারামারি শুরু হয়। দেখা যায় হেনরি ছোটবেলা থেকেই মারামারিতে বেশ দক্ষ ছিল। মারামারির এক পর্যায়ে ওপর থেকে একটা মূর্তি পড়ে গিয়ে ছেলেটির হাতে একটা আঙুল ভেঙে যায়। এই অপরাধে হেনরিকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। এমনকি হেনরির নিজের পরিবারও তখন তাকে কাছে রাখতে চায়নি। এরপর তারা হেনরিকে আমেরিকায় পাঠিয়ে দেয়। যদিও অনেকে শিক্ষক হওয়ার পর ভুলে যান যে তারা একসময় ছাত্র ছিলেন, কিন্তু হেনরি তা ভোলেনি। তাই সে এত বছর পর সেই একই স্কুলে ফিরে আসে এবং ওই বিশেষ ক্লাসটাকে নিজের মতো করে গুছিয়ে নেয়। আবার বর্তমান সময় ফিরে আসা হয়। দেখা যায় এখন সবাই নিয়মিত হেনরির ক্লাস করছে। সামনের সবার ফাইনাল পরীক্ষা। সবাই পড়াশোনা করলেও গ্রুস একদমই মনোযোগ দিতে পারছিল না। দেখা যায় গ্রুস আসলে ড্রাগস নেওয়া শুরু করেছিল। গ্রুস যেমন মানসিক শান্তির জন্য ভিডিও গেম খেলত, গ্রুস পরিবারের অশান্তি থেকে বাঁচতে নেশা করতে শুরু করে। পরবর্তীতে সেটা তার আসক্তিতে পরিণত হয়। সে অনেক চেষ্টা করেও পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না এবং কোনো টেস্টে সে ভালো নম্বর পাচ্ছিল না। হেনরি তার এই সমস্যা বুঝতে পারে এবং তাকে আশ্বস্ত করে আর বলে, টেনশন করো না, আমি তোমার পাশে আছি। তবুও গ্রুসের অবস্থার উন্নতি হয় না। সে দিন দিন আরও বেশি আসক্ত হয়ে পড়ছিল। এমনকি সে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেল স্টেশনের বারান্দা থেকে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায় গ্রুস কোমায় চলে গেছে। এই ঘটনার পর কিছু নিউজ চ্যানেল পুরো দোষ স্কুল বা হেনরির উপর চাপিয়ে দেয়। তারা রটাতে শুরু করে যে স্কুলের পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে গ্রুস এমনটা করেছে। এরপর শিক্ষা বোর্ড হেনরিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে এবং তার শিক্ষকতার লাইসেন্স বাতিল করে তাকে স্কুল থেকে বের করে দেয়। হেনরি কোনো প্রতিবাদ না করে সব মেনে নিয়ে স্কুল থেকে বিদায় নেয়। তখন স্কুলের অনেক ছাত্র সেখানে জড়ো হয়। তারা কেউই চাইছিল না যে হেনরি তাদেরকে ছেড়ে চলে যাক। হেনরিকে ওভাবে চলে যেতে দেখে সবাই ভীষণ কষ্ট পায়। তারা হেনরিকে স্কুলে ফিরিয়ে আনার জন্য বিশেষ একটা পরিকল্পনা করে। তারা শিক্ষা বোর্ডকে বোঝাতে চাইছিল যে হেনরি তাদের উপরে কোনো চাপ দেয়নি। তারা সবাই ঠিক করে যে এবার পরীক্ষায় তারা অনেক ভালো রেজাল্ট করবে এবং প্রমাণ করবে যে হেনরি আদর্শ একজন শিক্ষক। সেই লক্ষ্য নিয়ে সবাই জোর কদমে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। পরীক্ষার ঠিক আগে হেনরি সবার ফোনে একটা মেসেজ পাঠায়। সেখানে সে সবাইকে পরীক্ষার আগে স্কুলে দেখা করতে বলে। যখন ছাত্ররা সেখানে আসে তখন দেখতে পায় এটা জিনেটের কাজ। জিনেট আসলে হেনরির উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল।
তাই সে সব ছাত্রকে আটকে রাখে যেন তারা কোনোভাবেই ফাইনাল পরীক্ষা দিতে না পারে। এদিকে হেনরিও স্কুলে আসে কারণ সে পরীক্ষার আগে তার ছাত্রদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চেয়েছিল। স্কুলে ঢুকে সে দেখতে পায় জিনেট সব ছাত্রকে জিম্মি করে রেখেছে। এটা জানতে পেরে হেনরি জিনেটের সব লোকদেরকে একাই মারতে শুরু করে এবং সব ছাত্রকে মুক্ত করে দেয়। মুক্তি পেয়ে ছাত্ররা পরীক্ষার হলের দিকে দৌড় দেয়। এদিকে হেনরি আর জিনেটের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে জিনেট তার ডান হাত দেখিয়ে বলে, দেখো আমি সেই ছেলে যার হাত তুমি ছোটবেলায় ভেঙে দিয়েছিলে। তোমার জন্যই আমি কোনোদিন মিউজিক কম্পিটিশনে জিততে পারিনি। এমনকি ওই দিনের পর আমি আর কোনো পিয়ানো বাজাতে পারিনি। আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। এসব জানতে পেরে হেনরি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ছোটবেলায় সত্যি অনেক বড় একটা ভুল করেছিল। সে জিনেটকে শান্ত করার চেষ্টা করে বলে, সেদিন ওই ঘটনাটা আমি ইচ্ছা করে করিনি, ওটা ছিল একটা দুর্ঘটনা। কিন্তু জিনেট কোনো কথা শুনতে চাইছিল না এবং সে আবারও হেনরিকে আক্রমণ করতে চলে আসে। লড়াইয়ের এক পর্যায়ে হেনরি হাতে ছুরি নিয়ে তাকে মারতে এগিয়ে গিয়েও থেমে যায়। সে সরে দাঁড়িয়ে বলে, এভাবে মনের মধ্যে হিংসা না রেখে চলো সবকিছু ভুলে নতুন জীবন শুরু করি। এই কথা বলে হেনরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সব ছাত্র ঠিক সময় পরীক্ষার হলে পৌঁছে যায় এবং সবাই মন দিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষার ফলাফল বের হলে দেখা যায় তাদের স্কুল প্রথম স্থান দখল করেছে। এতে খুশি হয়ে শিক্ষা বোর্ড ওই স্কুলের জন্য 20% বাড়তি ফান্ডের ব্যবস্থা করে। এই খবর শুনে প্রিন্সিপাল ভীষণ খুশি হয় এবং হেনরি তার শিক্ষকতার লাইসেন্স ফিরে পায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় হেনরি আবারও অন্য একটা স্কুলের উশৃঙ্খল ক্লাসের সামনে এসে দাঁড়িয়েছে। সেখানেও সে ঠিক প্রথমবারের মতোই ফায়ার স্প্রিংয়ের চক ছুঁড়ে মারে সবাইকে ভিজিয়ে দেয়। এরপর ছাতা মাথায় দিয়ে ক্লাসে ঢুকে বলে, এতদিন যা যা করেছে সবগুলো মাথা থেকে বের করে দাও। আমি নিজের প্রশংসা করি না, তবে না করেও পারি না। আর এভাবেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, গেল ভিডিওতে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন। তবে তার মধ্যে এমডি জাকারিয়া ইসলাম ভাই বলেছেন, আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটলো। আপনাদের দোয়ায় আমারও ঈদ ভালো কাটলো। তবে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো ইনশাআল্লাহ।